তাদের ক্ষেত্রে এটা হয় কীভাবে? আসলে বেনজির সাহেবের এখন যা দেখতেছি, তো সেই হিসেবে গোপালগঞ্জে যেটা করেছে, গোপালগঞ্জের জমি কিন্তু কিছুই না, হয়তো কিছুই না বলছি সেই হিসেবে। আমি গোপালগঞ্জটাকেই মাথায় রাখতে চাই যে গোপালগঞ্জে অপকর্ম হবে কেউ জানবে না। গোপালগঞ্জে খুব বিল অঞ্চল, ডোবা অঞ্চল, এখানে জমি সব থেকে সস্তা বাংলাদেশের মধ্যে। তো সেখানে গিয়ে এসে একটা সুযোগ নিয়েছিল। কিন্তু ঢাকা যদি একটা ফ্ল্যাটের দাম আপনি দেখেন যে 5 কোটি টাকা হয়, তাহলে 4টে ফ্ল্যাটের দাম হলো 2 কোটি টাকা। 20 কোটি দেখাইছে, 2 কোটি 20 কোটি টাকা। আর গোপালগঞ্জের 600 বিঘা জমি যদি আপনি 3 লক্ষ টাকা করে ধরেন, 18 লাখ টাকা হবে, 20 কোটি হবে না। তাতে সেই হিসেবে সে মনে করছে ওটা কিছু না, ওটা রাখছে একটা ইনকামের জায়গা, যে ইনকাম জেনারেট হবে। এই যে মৎস্য খামার দেখাইয়া একটা ইনকাম করবে, সেটা হয়তো করেছিল। কিন্তু সেখানে না, আমাদের আরেকটা জায়গা আমি বলবো, এটা হয়তো কেউ করবে যে বেনজির আবার এইকে এতগুলো করতে গেল না। আমি বলছি যে যাই করছে দেশে করছে, গভর্নমেন্ট তো পাইছে এই টাকাটা, তার যথেষ্ট সুযোগ ছিল এই টাকাটা সম্পূর্ণ বিদেশে বেশি বাইরে নেয়নি, তার কি গ্যারান্টি আছে সেটা জানি, সে গভর্নমেন্ট তো বলে না, আমরা জানি। এই সমস্ত টাকাটা এইখানে যাই করছে আমরা জানি না, দেশের বাইরে নিচ্ছে সব, যত সম্বন্ধ যা করছে এখানে আমাদের কিছু এখানে রেখেছে, সেইটা যদি এত হয়, এইটুকুনো যদি নিয়ে যেত আমরা কি করতাম? এখানে অনেক ভদ্রলোকের আমরা দেখি দয়া করেছেন আমাদেরকে, অনেক দয়া করছে। একটু ইন্টারাপ্ট করে, দয়া না, ওনার বিরুদ্ধে একটা স্যাংশন, উনি দয়া করেছেন, ওনার বিরুদ্ধে একটা স্যাংশন আছে। কারণ এই জন্য অনেক টাকা, আমি অনেককে দেখি টাকা তো দুবাইতে সরানো যায়, অন্য জায়গায়। গুলশান ক্লাবে, উত্তরা ক্লাবে বসে থেকে, আমি কি ব্যাপার যে সারাদিন বলে আপনি এখানে নাস্তা করি, আবার একটু ঘোরাঘুরি করে আসি, বা দুপুর লাঞ্চ করি, রাতে খেয়ে একচোটে একটা ফ্ল্যাট আছে ঘুমাই, এগুলো বিদেশে রাখি, এখানে ট্যাক্স ফ্যাক্স কেটে দেয়। আপনি যে দেখেন কিচ্ছু করবে না তাই, এই দেশে সব নিয়ে গেছে যা পাইছে। আমার স্টক এক্সচেঞ্জ মেম্বার, আমি অন্তত 20 জনের নাম জানি যে তারা এখানে সমস্ত টাকাটা যা ইনকাম করছে সব বিদেশে নিয়ে চলে গেছে তখন। হ্যাঁ, ভাই বেশি। তো অতএব এখন আপনি কাকে বলবেন? সেই জন্য হ্যাঁ, গোপালগঞ্জে এটা করছে, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, যেটা আমাদের আজকে বলতে হবে, এর আলোচনা ঘটবে, এটাও আমরা চিন্তা করতে পারিনি। আজকে দেখেন, আমি একটা কথা একটু অ্যাড করে, বেনজির সাহেব সম্বন্ধে কথা উঠেছেন, আপনি দেখেন গভর্নমেন্টের কিন্তু অনেক হ্যান্ডস আছে দেখার। একজন আইজিপি পুলিশের, সে তো অলওয়েজ আইজিপি টিল ডেথ, তার গতিবিধি, তার সামাজিক অবস্থা সবকিছু তো গভর্নমেন্টের নখদর্পণে থাকারই কথা। একজন সেনাপ্রধানের সেগুলো অবসরে আপনি বলতে চাইছেন? না, আমি ওইটা বলতে চাই না। দেখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, নর্থ সাউথে একটা সেমিস্টার সিস্টেমের ক্লাসে একটা ক্লাস যদি 9:50 হয়ে গিয়ে আরেকটা ক্লাস 3:50 পরে, অনেক সময় হইতে পারে সকালে বিকালে ক্লাস পরে, ওই টাইমটুকু দুইটা ওনার মেয়েদের সুবিধার জন্য এনএসইউর সামনে কস্টলি অ্যাপার্টমেন্ট দুইটা অত্যাধুনিকভাবে সাজায় দিয়েছে মেয়েরা শুধু বিশ্রাম নেওয়ার জন্য। এই যে টাকার লুপাট, একজন সরকারি কর্মকর্তার অশ্লীল প্রদর্শনী, মানে এগুলি মুখে আনা যায় না, এমন কিছু নাই যেটা সে মানে ভোগ করার জন্য করে নাই, তার মেয়েদেরকে পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট। এগুলি কি গভর্নমেন্ট দেখে নাই? আসলে ওই যে ফিরোজ ভাই, আসলে অ্যাকাউন্টেবিলিটি যেটা হওয়ার কথা ছিল প্রশাসনের, গভর্নমেন্টের কাছে, আমরা প্রথমে বলছি কি মুকুল ভাই, গভর্নমেন্ট হয়ে গেছে সর্বোচ্চ হচ্ছে একটা আস্থার অভাব। দেখেন আমাদের কোথায়, আপনি বলবেন স্বাস্থ্যসেবা, আপনি যেখানে ভারতীয় এম্বাসিতে দেখেন 10,000 লোক প্রতিদিন ভিসার জন্য দরখাস্ত করতেছে ভারতীয় এম্বাসিতে। পৃথিবীতে বোধহয় এত কোথাও পড়ে না, আমাদের এম্বাসিতে যা পড়ে দরখাস্ত প্রতিদিন। কেন? বাইরে যাবে চিকিৎসার জন্য। আমাদের এখানে যে হাসপাতাল নাই, আস্থা পাচ্ছে না আমাদের কারোর উপরে, আমাদের ব্যবহার আচার আচরণ আস্থা পাচ্ছে না। এখন তারা চলে যাচ্ছে এখান থেকে কম পয়সা যাদের, তারা ভারত যায়, বাসে ওঠে বা ট্রেনে উঠে। একটু বেশি যাদের টাকা আছে তারা সিঙ্গাপুর ব্যাংকক যাচ্ছেন। তার চেয়ে বেশি যাদের টাকা, তারা তো সমস্ত ওই ইউরোপ বা আমেরিকা যে চিকিৎসা নিচ্ছেন। কিছু লোক আছে এখন আর এই দেশে কোনো অফিস করে না। এই দেশে অফিস করার আগে আমরা মনে করতাম কি, যে সদঘর যারা বাস করি, যারা এই ধানমন্ডিতে বাস করে, তার মধ্যে একটু অন্য লেভেলের, হাই লেভেলে। সেখান থেকে আবার পরে দেখলাম যে যারা গুলশান, তারা একটু বেশি কই যে আমি গুলশান অফিস করি বা ধানমন্ডি অফিস করি। এখন কয় কি যে আমার অফিস তো দুবাই। আপনার অফিস কি? আমার অফিস ভাই হেড অফিস সিঙ্গাপুর। আমি এখানে আসি, এই যে কিছু কাজে আসি, বাট আমি ওখানেই থাকি, ওখানেই পাবেন।
কোথায় চলে গেছি, এটা গেছে, এটা হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। এই যদি উন্নয়নের অবস্থা হয়, চিত্র বৈষম্য, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম, স্লোগান দিয়েছিলাম, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই পাকিস্তানিদের বিরুদ্ধে এত কিছু করার পরে কেউ তো টাকা পয়সা দেয় নাই। একটা লোককে আপনি দিনে বদলা খাটাতে হলে তো 500-800 টাকা দিতে হয়, কিন্তু জীবন দেওয়ার জন্য অস্ত্র নিয়ে যাওয়া কি স্বাধীনতা? কি আমি ভোগ করবো স্বাধীনতা কি আমার কাছে তখন? কিন্তু তা না, আমরা এই নিপীড়নের বুদ্ধ, অন্যায়ের বুদ্ধ, অত্যাচারের বুদ্ধে অস্ত্র ধরেছিলাম। হয় মারবো নইলে মরবো। স্বাধীনতার পরে কি হবে না হবে এটা আমরা জানি না। দেশ স্বাধীন হবে কি না আদৌ সেইটাও আমাদের কাছে স্পষ্ট ছিল না। তা তো করেছি। কিন্তু আজকে যা হচ্ছে, এই বৈষম্যের বুদ্ধে আমরা কি বলতে পারি? এত বৈষম্য! একজন সরকারি কর্মকর্তা, তার কোনো জবাবদিহি করতে হয় না জলিল ভাই, কোথাও না। এমপিদের কোনো দাম নেই তো। এমপিরা এলাকায় যান, বকুলবাড়িতে এমপি ছিলেন, এলাকায় তার কোনো নাই, তার কোনো বাড়ি নেই, ঘর নাই, আদালত নেই, কিছু নেই, একটা গাড়িও নেই। উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, তার একটা বাড়ি আছে, অফিস আছে, পার্মানেন্ট অফিস, উপজেলা অফিস। আর ইউনো, সে তো উপজেলার মালিক, তার বাড়িতে এখন 10 জন পুলিশ গার্ড দেয়। আর এমপি সাহেব যদি বাড়িতে থাকেন, একজন চৌকিদারও আসবে না যদি সে টাকা দিয়ে না আনে, ডাইকে বা তাদের 2 আত্মীয়, কোনো বডিগার্ড নেই তার। অর্থাৎ এদের দুজনের দাম নেই। গভর্নমেন্ট জানে আমার প্রয়োজনে আমি আনছি, আমি ই করবো, এরা কী হইলো না হইলো তাদের দায়িত্ব তারা রাখবে। কিন্তু আমার প্রয়োজন ইউনো সাহেবকে, আমার প্রয়োজন ওই পর্যায়ের লোক। ওরাই তো এনেছে গভর্নমেন্টকে অবৈধভাবে ক্ষমতা গেছে, তারা তো অ্যালাউ করবে। এখন এই যে এমপি সাহেবদের এটা ডিউটি ফ্রি গাড়ি পাইতো, ঠিক আছে, এটা অনৈতিক, ওই উঠে দিল, ডিউটি দিয়ে আনতে হবে 25%, কিন্তু এখন 25% দিতে হবে, 55%, 25% দিয়ে আনতে হবে। যাই হোক, সবাই আনবে, ব্যাংক লোন দেবে, বেতন থেকে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিসি এসপিদের আবার নতুন গাড়ি আনতেছে, সেখানে টাকা যাবে না। তাদের সবাইকে গাড়ি তো আছে, তাদের নতুন গাড়ি কেন? মন্ত্রী সাহেবরা যাই চাই যে ডিসি সাহেবের গাড়িতে উঠবে, ফ্ল্যাগ কার, মন্ত্রী সাহেব নামলো, ওনার জন্য ওই ডিসি সাহেব এই গাড়িতে উঠবেন। ডিএসরা ইন্টারেস্ট ফ্রি লোন পাচ্ছে, আবার গাড়ি মেনটেন্যান্সের জন্য 50,000 টাকা মাসে পাচ্ছে। এমপিরা কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। শোনেন, এমপিদের দাম কি এখন? এর দায় কি এমপিদের নিতে হবে না? এখন আপনি মানে এমপিরা তো এমপিদের যা কাজ সেটা তাহলে করে না। এয়ারপোর্টে যাই দেখবেন যে একজন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি যদি হয়, আরেকজন বলে দিচ্ছে যে সে যাচ্ছে, তোমরা ভিআইপিতে অ্যারেঞ্জ করবা। আর এমপি সাহেব যদি যান, উনি যদি রেড পাসপোর্ট থাকে তাদেরকে যাইতে বলেন, নাহলে বলতে হবে যে আমি এমপি ছিলাম, আমাকে যাইতে দেন একটু দয়া করে। আর যদি কেউ বলেন না নিজের প্রেস্টিজ হলে যাবো না, আপনি ঘুরে যাবেন যে আমি ওই জেনারেল লাইনে যে দাঁড়াই আমি যাব, দৌড়ে যে একজন বলেন স্যার আপনি এমপি ছিলেন, আপনি এখানে কেন? স্যার আপনার পাসপোর্টটা দেন। কেন? যাই এমনি ফোন করে, স্যার উনি যে যাচ্ছে এখান দিয়ে জেনারেল লাইন দিয়ে পালাই যায় না তো দেশ থেকে। আমার বেলায় আর ভাই আমি পার হয়ে গেছি লাইন দাঁড়িয়ে, আমি বলে আমি তো এমপি না, আমি কী করবো? একবার তো আমাকে সিলসাপা মাইরা কাস্টমস থেকে ওখানে গেছে, আমি কেবল দাঁড়িয়েছি, এর মধ্যে সালাম স্যার আমি কোথায় যাচ্ছেন? তো আমি যাচ্ছি বাইরে কনফারেন্স অ্যাটেন্ড করতে। স্যার আপনার পাসপোর্টটা একটু দেন। স্যার আপনি বসেন। তা আমি বুঝলাম আমার সাথে আরও লোক আছে, তারা তাকে তারাও আমার সাথে পার হয়েছে। আর আসে না উনি, আমি পাসপোর্ট লেগে গেলো, কেমন ঝামেলা, না যেতে দেয়, পাসপোর্টটা ফেরত দিকে আমি চলে যাই। পরে উনি ফোন করে জানলো যে কী আছে না আছে, উনি যে এখান দিয়ে যাচ্ছে ব্যাপারটা কি, উনি তো এখান দিয়ে যাওয়ার লোক না, উনি তো যাবেন নিজ দিয়ে। আমি বললাম যে ভাই এদিক শোনেন, আপনি আমার নিজ দিয়ে নিয়ে চলেন তো, ওই গেটে যে গাড়িটা আটকাই দেবে, বলবে যে স্যার আপনি তো এখন এমপি নাই, আপনি যেতে পারবেন না। তাই তো হচ্ছে, আপনার এখন কোনো সেই নেই, মর্যাদা নাই। অথচ যদি কোনো সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি রিটায়ারমেন্টের পর উনি যাবে, ওনার পরিবার আসবে, মেয়েরা আসতেছে বিদেশ থেকে, সব ব্যবস্থা দেখবেন যে হুলস্থুল লাগাই দিচ্ছে তাদের জন্য। এই হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সম্মান। আমার প্রশ্ন হলো, সেই সম্মানহানির পেছনে মূল ভূমিকা তো রাজনীতিবিদদেরই, আমি বলবো।
আমি তো অস্বীকার করি না, তারাই তো সুযোগ করে দিয়েছেন, আমরা আমাদের সময় নষ্ট করছি। আমরা যারা ক্ষমতা থাকি আমরা মনে করি যে এই ক্ষমতার বাইরে কোন দিন আমাদের যেতে হবে না, অতএব আমি তো সম্মান পাচ্ছি, আর কারোর দরকার নেই। না, ওনারা সম্মান পাচ্ছে না ফিরোজ ভাই, এখানে একটু ডিফার করি আমি। যারা করাচ্ছে এটা তারাও কিন্তু সম্মান পাচ্ছে না, তারা হয়তো 2-4 জন সম্মান পাচ্ছে। বহু এমপি রুলিং পার্টি বলে যে অনেক এমপিরা গিয়ে ইউনিয়নের সারও বলে ফেলে, ডিসিরও সার বলে ফেলে ভয়ে, মানে দে আর সো অ্যাফ্রেড অফ দ্য অফিসার, বিকজ তারা ভোট কাইটা তো এরা এনেছে। গভর্নমেন্ট প্রবলেমটা হলো যে যখন গণতন্ত্র যেই দেশে নাই এবং গণতন্ত্র না থাকার পরে বর্তমান রুলিং পার্টি এই প্রশাসনকে দিয়ে অবৈধভাবে রাতে দিনে জোর জবরদস্তি মার দূর যা কিছু করার বিরোধী দলকে করে তারা ক্ষমতায় এসেছে। কাজে দিস গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই ব্যুরোক্রেটসের কাছে। কাজে তারা তো এনজয় করবে, কাজে এইখানে তো গভর্নমেন্ট কিছু বলতে পারবে না তাদেরকে। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। এই জন্য আমাদের ইকোনমিও শেষ, ডেমোক্রেটিক সিস্টেমও শেষ, ইনইকুয়ালিটিস অফ ইনকামও দিন দিন বেড়ে যাচ্ছে, চোর বাটপারের বিচার হচ্ছে। ওরা আমরা দেখেন আজকে যে